আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাস সেগমেন্টে ফর্ক সিস্টেম কলটা কিভাবে কাজ করে সেই জিনিসটা নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে এখনকার ক্লাস সেগমেন্টটাতে আমরা দেখব যে ফর্কে যা যা আমরা জেনে আসছি ওই জিনিসটা অ্যাকচুয়ালি কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করব। তাহলে আমরা এখানে একটা সিম্পল কোড লিখেছি যেখানে জাস্ট এর ভ্যালু 10 ইনিশিয়ালাইজ করা হয়েছে, এরপর একটা প্রিন্টএফ স্টেটমেন্ট আছে বিফোর কলিং ফর্ক, দেন আমরা ফর্ক সিস্টেম কলটা কল করছি, এরপরে এর ভ্যালু প্রিন্ট করা হয়েছে, এরপর রিটার্ন 0। তাহলে জিনিসটা যেভাবে কাজ করতেছে সেটা যদি আমরা এক্সপ্লেন করতে চাই, যে প্রথমে ধরি এটা একটা প্যারেন্ট প্রসেস, তো এটার এই লাইন পর্যন্ত এক্সিকিউট করবে, কোনো ঝামেলা নেই। এইখানে এসে যখন সিস্টেম কল করা হচ্ছে তখন অপারেটিং সিস্টেম কি করবে, এই পুরো জিনিসটার একটা কপি তৈরি করবে, এখানে যা যা আছে সব কিছু নিয়ে, এখানে স্ট্যাকে যা ছিল, এখানের হিপে যা ছিল, এখানের কোড সেগমেন্টে যা ছিল সব কিছু নিয়ে এরকম একটা কপি তৈরি করবে, যেটা নাম আমরা বলতেছি চাইল্ড প্রসেস। কিন্তু সেই চাইল্ড প্রসেসের প্রসেস আইডিটা একটু ডিফারেন্ট হবে, এছাড়া সব কিছু সেম। আর যেহেতু আমার প্যারেন্ট প্রসেসের এতটুকু পর্যন্ত ইনস্ট্রাকশন এক্সিকিউট করা শেষ হয়েছে, ইনস্ট্রাকশন পয়েন্টার এরপর 10 নাম্বার লাইনে পয়েন্ট করে থাকবে। সো চাইল্ড প্রসেসেরও ইনস্ট্রাকশন পয়েন্টার এই প্রিন্টএফ স্টেটমেন্টে পয়েন্ট করে থাকবে। সো আমরা এই জিনিসটা একবার প্রিন্ট হতে দেখব, আর ফর্ক কল করার পর যা কিছু আছে সব কিছু দুইবার করে প্রিন্ট হতে দেখব। তো এই জিনিসটা যদি আমরা এবার রান দিই, এখানে ফার্স্ট আমরা কম্পাইল করতেছি প্রসেসটা p2.c, এটা কম্পাইল করার পরে এরপর যদি আমরা রান দিই, তাহলে এই যে এখানে দেখব যে বিফোর কলিং ফর্ক এই জিনিসটা একবারই প্রিন্ট হয়েছে, আর এরপর এর ভ্যালু যে 10 এটা দুই জায়গা থেকে প্রিন্ট হয়েছে, একটা প্যারেন্ট প্রসেস থেকে, একটা চাইল্ড প্রসেস থেকে। বাট কোনটা প্যারেন্ট প্রসেস কোনটা চাইল্ড প্রসেস এখানে কিছু বোঝা যাচ্ছে না, আর অপারেটিং সিস্টেম আগে প্যারেন্ট প্রসেসকে রান করার সুযোগ দিচ্ছে নাকি চাইল্ড প্রসেসকে সেটাও এখানে বোঝা যাচ্ছে না। সো আমরা যদি এখানে আরেকটা স্টেটমেন্ট দিই, যে আরেকটা ফর্ক সিস্টেম কল করি, তাহলে এখানে কয়টা প্রসেস তৈরি হবে এবার সেটা দেখার বিষয়। তাহলে আমরা আবার এটাকে কম্পাইল করে নিই, g++p2.c কম্পাইল হলো, এরপর আমরা এটাকে এক্সিকিউট করলাম। তাহলে এইবার যেটা দেখতেছি যে এর ভ্যালু 10, এটা এই যে দুইবার, এই যে এখানে একবার প্রিন্ট হয়েছে 3 বার, এখানে একবার প্রিন্ট হয়েছে 4 বার। সো বেসিক্যালি এটার কারণ যখন আমরা এই জিনিসটা আমরা একটু প্রসেস ট্রি একে বুঝি, যে আমরা এখানে আসি, আমরা প্রথমে আমাদের কোড সেগমেন্টের একটা স্ন্যাপশট নিয়ে নিই। এটা আমরা হোয়াইট বোর্ডে নিয়ে আসি। হ্যাঁ, এখান থেকে এবার আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করি যে ভিতরে কি কি হচ্ছে। তাহলে এখানে প্রথমে আমরা ধরে নিই যে প্রসেসটা বর্তমানে রান করতেছে সেটা আমাদের তো প্যারেন্ট প্রসেস, এবং সেটাকে আমরা প্রসেস এ বললাম। তো প্রসেস এ থেকে এই 9 নাম্বার লাইনে যখন প্রথমবার ফর্ক কল করা হচ্ছে, তখন এখান থেকে একটা নতুন প্রসেস বা একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হবে, সেটাকে আমরা বি। তাহলে এ থেকে একবার ফর্ক কল করা হলো, কল করার পরে একটা নতুন প্রসেস ক্রিয়েট হলো বি। এখন এ প্রসেসেরও নেক্সট ইনস্ট্রাকশন 10 নাম্বার লাইন, বি প্রসেসেরও নেক্সট ইনস্ট্রাকশন 10 নাম্বার লাইন। তাহলে এ প্রসেস থেকে একবার ফর্ক কল হবে, আমরা এখানে মার্ক করি যে এ প্রসেস থেকে আরেকবার ফর্ক কল হবে। আমরা এটাকে আরেকটু নিচের দিকে লিখি বোঝার জন্য, যে এই পর্যন্ত এক ধাপ ইনস্ট্রাকশন শেষ। হ্যাঁ, এই পর্যন্ত এক ধাপ ইনস্ট্রাকশন শেষ। এরপরে এ প্রসেসে একবার ফর্ক সিস্টেম কলটা কল হচ্ছে, যেটা 10 নাম্বার লাইন। তাহলে এটার মাধ্যমে সি নামে আরেকটা প্রসেস তৈরি হলো, আর আমাদের যে বি যে প্রসেসটা ছিল ওইটা তো এই পুরো এ প্রসেসের কোড বেসটাকে কপি করছিল, এবং এরপরে আমার যে নেক্সট ইনস্ট্রাকশন 10 নাম্বার লাইন সেই দিকে পয়েন্ট করে আছে। তাহলে বি প্রসেস থেকেও ফর্ক ইনস্ট্রাকশনটা কল হবে, সরি ফর্ক সিস্টেম কলটা কল হবে, এবং কল হয়ে আরেকটা নতুন প্রসেস তৈরি হবে যেটাকে বলতেছি আমরা ডি। ঠিক আছে, তাহলে এই প্রসেস থেকে প্রথমে ফর্ক কল হয়েছিল, এই 9 নাম্বার লাইনের ফর্ক কল হয়ে আমার এখানে
বি নামক প্রসেসটা তৈরি হয়েছে। এরপর হচ্ছে আমার বি প্রসেসের ভিতরে এই পুরো কোড বেসটা কপি হয়েছে এবং দুইজনেরই মানে এ এর কোড বেস এবং হচ্ছে বি এর কোড বেস দুইজনেরই হচ্ছে পরবর্তীতে 10 নাম্বার লাইনের ইনস্ট্রাকশনটা পয়েন্ট হয়েছিল। তাহলে আমার এ প্রসেস থেকেও হচ্ছে 10 নাম্বার ইনস্ট্রাকশনের ফর্কটা কল হবে, বি প্রসেস থেকেও হচ্ছে আমার 10 নাম্বার ইনস্ট্রাকশনের ফর্কটা কল হবে। তাহলে অ্যাজ এ রেজাল্ট এ প্রসেস থেকে আরেকটা চাইল্ড তৈরি হবে সি, আর বি প্রসেস থেকে একটা চাইল্ড তৈরি হবে ডি। তাহলে এখন আমার সিস্টেমে টোটাল হচ্ছে 4টা প্রসেস এক্সিস্ট করতেছে, এ বি সি ডি, এবং এই 4টা প্রসেসের জন্যই হচ্ছে পরবর্তী ইনস্ট্রাকশন হচ্ছে 11 নাম্বার লাইন, যেটা হলো প্রিন্টএফ। এখানে হচ্ছে আমার এর ভ্যালুটা প্রিন্ট করা লাগবে। এটা হচ্ছে বাকি 4টা প্রসেস থেকে এক্সিকিউট হবে। এর জন্য আমরা হচ্ছে এখানে টার্মিনালে 4বার হচ্ছে A=10 এই লেখাটা দেখতে পারতেছি। এখন কথা হচ্ছে যে মাঝখানে আবার হচ্ছে এই জিনিসটা চলে আসছে কেন? তো বেসিক্যালি এখানে যেটা হইতেছে যে আমার এইখানে টোটাল কয়টা প্রসেস আছে, যে এই যে আমার সিস্টেমে এ বি সি ডি 4টা প্রসেস আছে, প্লাস এই যে আমার টার্মিনালটা রান করতেছে এটা নিজেও কিন্তু একটা প্রসেস। তো প্রথমে হচ্ছে একটা প্রসেস রান করার সুযোগ পাইছে, এর ভ্যালু 10 প্রিন্ট হয়েছে। দ্বিতীয়বার একটা প্রসেস রান করার সুযোগ পাইছে, এর ভ্যালু 10 প্রিন্ট হয়েছে। তৃতীয়বার আমাদের এইসব কোনো প্রসেস রান না হয়ে এই টার্মিনালটা রান করার সুযোগ পাইছে, এর জন্য হচ্ছে এই লেখাটা প্রিন্ট হয়েছে। তারপরে হচ্ছে আবার আমাদের এগুলার কোনো একটা প্রসেস রান করার সুযোগ পাইছে, তখন হচ্ছে আবার A=10 প্রিন্ট হয়েছে, এবং লাস্টে হচ্ছে ফাইনালি A=10 প্রিন্ট হয়ে এই 4টা প্রসেস কমপ্লিট হয়েছে। তো জিনিসটা হচ্ছে আসলে এইভাবে কাজ করলো। তাহলে এখানে হচ্ছে একটা লক্ষণীয় বিষয়, আমরা কোনো কন্ডিশন দেওয়া ছাড়া যদি নর্মালি জাস্ট হচ্ছে ফর কল করে যাই, তাহলে হচ্ছে প্রথমে 1টা থেকে 2টা প্রসেস হইলো, 2টা থেকে 4টা প্রসেস হইলো। যদি এখানে আরেকবার কল করি তাহলে 4টা থেকে 8টা প্রসেস, 8টা থেকে 16টা, এরপর এভাবে হচ্ছে 2-এর পাওয়ার হারে বাড়তে থাকবে। সো আমরা যদি হচ্ছে উইথাউট এনি কন্ডিশন জাস্ট সিরিয়ালি আমরা n সংখ্যক বার যদি ফর কল করি, n টাইমস যদি ফর কল করি, তাহলে ফাইনালি আমার সিস্টেমে হচ্ছে 2n টা প্রসেস থাকবে। তাহলে আমরা এখানে হিসাব মিলাই, যদি হচ্ছে একবার ফর কল করি তাহলে হচ্ছে আমার কাছে 2টা প্রসেস হয়। যদি হচ্ছে আমরা 2বার ফর কল করি তাহলে আমার কাছে হচ্ছে 4টা প্রসেস হয়। আমরা যদি হচ্ছে 3বার ফর কল করি তাহলে আমাদের কাছে তখন 8টা প্রসেস থাকবে। সো এভাবে হচ্ছে ফরকে জিনিসপত্র কাজ করতেছে। এখন আমরা এখানে হচ্ছে বুঝতে পারতেছি না কোনটা হচ্ছে প্যারেন্ট প্রসেস রান হচ্ছে, কোনটা হচ্ছে চাইল্ড প্রসেস রান হচ্ছে। তো এই জিনিসটা যদি হচ্ছে আমরা বুঝতে চাই তাহলে হচ্ছে নেক্সট হচ্ছে আমরা যে কোডটা দেখব, যে এইখানে ফর্কের হচ্ছে রিটার্ন ভ্যালু আছে। হ্যাঁ, সো বেসিক্যালি হচ্ছে আমরা কোডটা ফার্স্ট এইভাবে লিখতে পারি যে ইন্ট রিটার্ন ভ্যালু, এটা হচ্ছে ফর্ক। সো আমরা হচ্ছে এই রিটার্ন ভ্যালুর উপরে একটা কন্ডিশন দিতে পারি, যে রিটার্ন ভ্যালুটা যদি হচ্ছে 0 হয় তার মানে কি আমরা হচ্ছে চাইল্ড প্রসেসে আছি। মানে বেসিক্যালি এই লাইনটা এক্সিকিউট হওয়ার পর এই পুরো কোড বেসটাই হচ্ছে চাইল্ডের ভিতর কপি হয়েছে, রাইট? তাহলে এখন ধরি আমরা যে প্রথমে প্যারেন্ট প্রসেস রান করতেছে, তাহলে প্যারেন্টের কাছে কোন ভ্যালু রিটার্ন যাবে? চাইল্ডের প্রসেস আইডি রিটার্ন যাবে। তাহলে প্যারেন্টের ভিতর এই পুরো কোড সেগমেন্টটা আছে, কিন্তু প্যারেন্টের ভিতর রিটার্ন ভ্যালুটা হচ্ছে ধরেন 0 বাদে অন্য কোনো কিছু, চাইল্ডের হচ্ছে একটা আইডি। তাহলে এখন প্যারেন্ট যখন রান হবে তখন প্যারেন্টের ভিতর আরইটি এর ভ্যালু তো হচ্ছে 0 না, তার মানে এই কন্ডিশনটা ফলস হবে। তাহলে প্যারেন্টের জন্য হচ্ছে এই এলসে পার্টটা এক্সিকিউট হবে, তখন হচ্ছে হ্যালো ফ্রম প্যারেন্ট দেখব। তো প্যারেন্ট রান হওয়া শেষ হলে এরপর ধরলাম হচ্ছে যে চাইল্ড প্রসেস রান হওয়ার সুযোগ পাইলো। চাইল্ড প্রসেসের ভিতরেও এই পুরো কোড সেগমেন্টটাই আছে। তো চাইল্ড প্রসেসের ভিতর রিটার্ন ভ্যালু হিসেবে যাবে হচ্ছে 0। তাহলে আমি যদি দেখি যে আমার রিটার্ন ভ্যালু 0, তার মানে আমার চাইল্ড প্রসেসে এখন এই অংশটা এক্সিকিউট হবে, এই অংশটার এক্সিকিউট হবে না। চাইল্ড প্রসেসে এই কোডটাও আছে, বাট এই অংশটা এক্সিকিউট হচ্ছে না, কারণ রিটার্ন ভ্যালু চাইল্ড প্রসেসের জন্য 0। তাহলে তখন হচ্ছে এই চাইল্ডের জন্য এই হ্যালো ফ্রম চাইল্ডটা প্রিন্ট হবে। সো আমরা যদি আরেকবার একটু শর্টে সামারাইজ করি যা এতক্ষণ বললাম, যে যখন হচ্ছে আমি এই ফর্কটা কল করতেছি এই 8 নাম্বার লাইনের পর, এটা হচ্ছে এই প্যারেন্ট প্রসেসের মতো, সরি এই 8 নাম্বার লাইন এক্সিকিউট হওয়ার পরে এই পুরো কোড বেসটা হচ্ছে কপি হয়, এরকম আমার সিস্টেমে একটা চাইল্ড প্রসেসও ক্রিয়েট হয়। তাহলে আমার প্যারেন্ট প্রসেসের কাছে এই পুরো কোডটা আছে, চাইল্ড প্রসেসের কাছেও এই পুরো কোডটা আছে, বাট দুইজনেরই এখন হচ্ছে 9 নাম্বার লাইন থেকে ইনস্ট্রাকশনগুলো রান করা শুরু করবে।
আচ্ছা, ধরলাম আগে হচ্ছে প্যারেন্ট প্রসেস রান করার সুযোগ পাইলো, বাট প্যারেন্ট প্রসেসের কাছে রিটার্ন ভ্যালু গেছে হচ্ছে চাইল্ডের আইডি। তাহলে আমার ইফ কন্ডিশনটা ফলস হবে, সেটা তো আর জিরো হবে না, মানে চাইল্ডের আইডি তো জিরো বাদে অন্য কোনো কিছু হবে। তাহলে প্যারেন্টের জন্য এই অংশটা রান হবে। এরপর ধরলাম আমার কাছে হচ্ছে চাইল্ড প্রসেসের কাছে আসলো, চাইল্ড প্রসেসের কাছে ফর্কের রিটার্ন ভ্যালু তো জিরো গেছে, তাহলে চাইল্ড প্রসেসের জন্য এই অংশটা ট্রু হবে, এই অংশটার এক্সিকিউট হবে না। তো এখন যদি হচ্ছে আমরা রান দিই এই জিনিসটাকে, টার্মিনালটা ক্লিয়ার করি, তাহলে হচ্ছে G++ কম্পাইলার দিয়ে আমরা হচ্ছে p3.c কে কম্পাইল করলাম। এবার এটাকে যদি হচ্ছে রান দিই, তাহলে দেখতেছি যে হ্যালো ফ্রম প্যারেন্ট, হ্যালো ফ্রম চাইল্ড। তাহলে এবার হচ্ছে আমরা বুঝতে পারলাম যে এই জিনিসটা প্রিন্ট হয়েছে প্যারেন্টের কাছ থেকে, আর এই জিনিসটা প্রিন্ট হয়েছে চাইল্ডের কাছ থেকে। কিন্তু এখন অপারেটিং সিস্টেম এইখানে হচ্ছে প্যারেন্টকে আগে রান করার সুযোগ দিছে, চাইল্ডকে পরে দিছে। বাট আমরা যদি চাই যে সব সময় হচ্ছে চাইল্ড আগে রান হোক, মানে চাইল্ড কোনো একটা কাজ করবে তারপরে হচ্ছে প্যারেন্ট রান হবে, এটা যদি করতে চাই তাহলে তখন আমাদের হচ্ছে ওয়েট সিস্টেম কলটার প্রয়োজন হয়। তো পরবর্তী ক্লাস সেগমেন্টে আমরা হচ্ছে ওয়েট সিস্টেম কল নিয়ে আলোচনা করব, এবং সেখানে হচ্ছে দেখব কিভাবে আমরা চাইল্ডকে আগে রান করাতে পারি, প্যারেন্টের পরিবর্তে চাইল্ডকে আগে রান করাতে পারি। ঠিক আছে, তাহলে আজকের এই রেকর্ডিংটা এই পর্যন্তই। আমরা হচ্ছে পরবর্তী অংশে ওয়েট সিস্টেম কলটা দেখব।